বন্ধুরা, আজ আমরা ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা নিয়ে আলোচনা করব। এটি এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা। কেন? কারণ ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা থেকেই বেশিরভাগ বোর্ডের কোশ্চেনগুলো পেয়ে থাকবে। ইনফ্যাক্ট অ্যাডমিশনেও এটা থেকেই বেশি ফোকাস করা হয়। তো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার ক্লাসগুলোকে আমি তিনটা ভাগে ভাগ করব। আজকে আমরা প্রথম ভাগ অর্থাৎ পার্ট 1-এর ক্লাস করব। তো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় প্রথমত আমাদের জানতে হবে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষাটা একটা পরীক্ষা। তো এই পরীক্ষা যেহেতু, তো এই পরীক্ষার মধ্যে আমাদের কিছু উপাদান থাকবে, রাইট? মানে কিছু কম্পোনেন্টস থাকবে। কি কি কম্পোনেন্টস নিয়ে আসলে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা বা এক্সপেরিমেন্টটা করা হয় সেটা হচ্ছে, আমাদের একটা উৎস থাকতে হবে, যেটা হতে পারে মোমবাতি বা অন্য কোনো আলোক উৎস। আমাদের দুইটা চির থাকতে হবে। দেখো নামটার মধ্যেই আছে দ্বিচির, অর্থাৎ দুইটা এরকম চির থাকতে হবে, ফাঁকা স্থান। সাধারণত এই চিরগুলো খুবই ছোট হয়, মানে এই দূরত্বটা এমন না যে অনেকটা বেশি হয়, অনেক ছোট হয়। সাধারণত এটা 1 মিলিমিটার, 2 মিলিমিটার, ইনফ্যাক্ট 0.001 মিলিমিটার এত ছোটও হয়ে থাকে। যত ছোট হবে তত আসলে আমাদের একটা জায়গায় অপবর্তন বেশি হবে। তো ওইটা নিয়ে আমাদের আলোচনা থাকবে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষাগুলোর পরে। তো যাই হোক, আপাতত জাস্ট মাথায় রাখো যে দুইটা চির থাকবে, আর চিরগুলোর প্রস্থ মানে এই জিনিসটা অনেক ছোট হবে, চিরগুলোর গ্যাপটা অনেক ছোট হবে। আচ্ছা, আর আরেকটা কিছু থাকতে হবে আমাদের, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পর্দা। তো চিরগুলো যেহেতু এক একটা উৎসের মতন কাজ করবে, এটা তো আমাদের মূল উৎস, আর মূল উৎস থেকে আমাদের তরঙ্গমুখ সামনের দিকে আসবে। সামনের দিকে এসে এখানে যেহেতু বাঁধের মতন না, আমি হাইগেন্সের নীতির যে ক্লাসটা করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে যদি বাঁধ দেওয়া হয় তাহলে সেখানে উৎসগুলোকে আমরা আবার গলীয় তরঙ্গমুখ তৈরি করতে দেখব। তার মানে এটাকে আমরা একটা গৌণ উৎস বলবো, এটাকে আমরা আরেকটা গৌণ উৎসকে বলবো। তাই এটার নাম দেওয়া হয়েছে কি S1 মানে সোর্স 1, আর এটার নাম দেওয়া হয়েছে কি S2 মানে সোর্স 2। আর ও দিয়ে বোঝানো হচ্ছে চিরদ্বয়ের যে মধ্যবর্তী বিন্দুটা আছে সেই বিন্দুটাকে বলা হচ্ছে ও বিন্দু। এই কয়েকটা উপকরণ, তিনটা উপকরণ, উৎস, চির আর পর্দা, এই তিনটা উপকরণ নিয়েই আসলে আমাদের ইয়ংয়ের দ্বিচির পরীক্ষাটা সম্পাদন করতে হয়। তো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় ঘটে এটা কি, সেটা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখে নেওয়া যাক। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় আমাদের এই মূল উৎস থেকে তরঙ্গমুখ সামনের দিকে ছড়িয়ে যাবে, আর সামনের দিকে ছড়িয়ে গেলে এখানে কয়টা চির আছে? দুইটা চির আছে, রাইট? এই দুইটা চিরের মধ্য দিয়ে আবার নতুন করে গলীয় তরঙ্গমুখ সামনের দিকে ছড়িয়ে যাবে। সো নতুন তরঙ্গমুখ সামনের দিকে ছড়িয়ে গেল। তো এখন এই তরঙ্গমুখগুলোর কারণে দুইটা তরঙ্গমুখ আমাদের এইখানে একটা নতুন উৎস নতুন নতুন তরঙ্গমুখ তৈরি করবে, এখানে আরেকটা উৎস নতুন নতুন তরঙ্গমুখ তৈরি করবে। তাই এই উৎস আর এই উৎস পরস্পরের আলো পরস্পরের উপরে উপরিপাতনের ফলে একটা ব্যতিচার ঘটনা ঘটবে। ব্যতিচার ঘটনাটা আমরা লাস্ট ক্লাসে দেখে এসেছি, এটা তরঙ্গ চ্যাপ্টারেও পড়ে এসেছিলাম। ব্যতিচারের ফলে আমরা দেখেছিলাম যে আলোক উৎসদ্বয় থেকে আলোগুলো কত পথ পার্থক্যে পড়লে, কত দশা পার্থক্যে পড়লে আমাদের গঠনমূলক বা ধ্বংসাত্মক ব্যতিচার, এই দুই ধরনের ব্যতিচার হতে পারে, তাই না? আমরা এগুলো দেখে এসেছিলাম না, যে পথ পার্থক্যের মান কত হইতে হবে গঠনমূলক ব্যতিচারের জন্য, ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য। তো এইখান থেকে একটা আলোক উৎস এখানে আসা, এইখান থেকে আরেকটা আলোক তরঙ্গ এইখানে আসা, তাহলে কি এখান থেকে যেরকম পথ পাড়ি দিতে হয়েছে এখান থেকে পথ একটু বেশি পাড়ি দিতে হচ্ছে, তার মানে তাদের পথের পার্থক্য থাকবে। পথের পার্থক্য থাকলে এক এক জায়গায় কিন্তু এক এক রকমের জিনিস দেখব। কোনো জায়গায় আমরা গঠনমূলক ব্যতিচার পাবো, কোনো জায়গায় আমরা ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। তো আমরা ধরে নিলাম এই যে এই লাল কালার দিয়ে যে অংশগুলো এঁকেছি সেই অংশগুলোতে আমাদের গঠনমূলক ব্যতিচার তৈরি হচ্ছে। এই উৎস আর এই উৎস থেকে আসা আলোগুলোর উপরিপাতনে এই লাল কালারের অঞ্চলগুলোতে আমাদের গঠনমূলক ব্যতিচার ঘটছে, আর এই অ্যাশ কালারের অঞ্চল, এটা আসলে অন্ধকার বোঝানো হচ্ছে, এখানে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার হয়েছে। দ্যাট মিনস অন্ধকার ডোরার তৈরি হয়েছে। এই যে এইতটুকু অংশ আমার উজ্জ্বল দেখা যাবে, এতটুকু অংশ অন্ধকার দেখা যাবে, এতটুকু অংশ উজ্জ্বল অন্ধকার, তেমনি পালাক্রমে উজ্জ্বল অন্ধকার দেখা যাবে। এই উজ্জ্বল অংশটাকে আমরা বলি উজ্জ্বল ডোরা, আর অন্ধকার অংশটাকে আমরা বলি অন্ধকার ডোরা। তো আমরা বেসিক্যালি ইয়ংয়ের এক্সপেরিমেন্টে
যদি আমরা খুব সরু ছিদ্র নেই আর একটা উৎস থাকে আর একটা পর্দা থাকে, তাহলে আমরা পর্দায় এরকম উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার ডোরার প্যাটার্নগুলো দেখব। তো এই ঘটনাটা, এই যে এই এক্সপেরিমেন্টটাকে আমরা এখন এক্সপ্লেইন করব, আসলে কোথায় আমরা উজ্জ্বল দেখব, কোথায় আমরা অন্ধকার দেখব সেই জিনিসটা। আর বাস্তবে এই এক্সপেরিমেন্টটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে তোমরা বলতে পারো যে ভাইয়া কেন আপনি বাস্তবের কোনো ভিডিও দেখালেন না? কারণ কি? কারণ হচ্ছে এই জিনিসগুলো এতটা ক্ষুদ্র ছিদ্র নিতে হয় আর এতটা ছোট পর্দার অঞ্চলের মধ্যে এই উজ্জ্বল অন্ধকার জিনিসগুলো ঘটে, যেটা ক্যামেরায় ক্যাপচার করাটা টাফ। তবুও আমি তোমাদের অপবর্তনের ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে বলবো। অপবর্তনের ক্লাসে আমি তোমাদের একটা অ্যানিমেশনের মতন দেখাবো। আমি যদি জাস্ট একটু আজকের ক্লাসে একটু জাস্ট রাফলি যদি ওই জিনিসটা দেখাই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি যদি চলে যাই অপবর্তনের ঘটনাটাতে, অপবর্তনের এই জায়গাটাতে পাবে মনে হয়, এটা না, আমি তোমাদের জাস্ট এই অ্যানিমেশনটাতে একটু দেখাই। এটাতে তোমরা একটু ফিল পাবে আসলে যে কিভাবে আসলে এই কতটা ছোট হতে পারে এই জিনিসটা। দেখো এখানেও একটা চিরের মধ্যে দিয়ে করা হয়েছে। আমরা বর্তমানে অনেকগুলো, দেখো এখানে উজ্জ্বল অন্ধকার ডোরা সিচুয়েশন, একটা জাস্ট ছিদ্র দিয়ে আমরা একটা লেজার লাইট মেরেছি। তো আমরা ফলে এই জিনিসটা দেখতে পেয়েছি। জিনিসটা কিন্তু খুবই ছোট্ট একটা অঞ্চলে হচ্ছে উজ্জ্বল অন্ধকারের যে ব্যাপারটা। তো ইয়ংয়ের দিচির পরীক্ষা তো বেসিক্যালি এরকমই, খুব ছোট্ট একটা অঞ্চলে উজ্জ্বল অন্ধকারের ব্যাপারটা দেখব, যেমনটা আমরা এখানে অপবর্তনের ক্ষেত্রে দেখলাম। তো বাস্তবের ক্ষেত্রে তাই ইমেজগুলো বা জিনিসগুলো অনেক ছোট দেখে তাই এইরকম এক্সপেরিমেন্ট করে সাধারণত দেখানো সম্ভব হয়নি। তো চলো এবার আমরা চলে আসি আমাদের মেইন ক্লাসটাতে। আমরা ইয়ংয়ের দিচির পড়ছিলাম। ইয়ংয়ের দিচিরের জায়গাটাতে যদি চলে আসি, এটা তো পড়েছি আমরা। তো আমি টেনে দিয়ে যাই। হ্যাঁ, তো এইখানে দেখো আমরা ইয়ংয়ের দিচিরের কম্পোনেন্টগুলো জানলাম, আর জানলাম যে আমাদের দুইটা চির থাকার কারণে দুইটা উৎসের মতো তারা কাজ করে। আর উৎসের মতো কাজ করলে আমার পর্দায় কি হবে, উজ্জ্বল অন্ধকার এরকম ডোরাগুলো আমরা পর্যায়ক্রমে দেখতে পাবো, যেগুলো খুবই ছোট সাইজের হয়ে থাকে। সাধারণত এগুলো খুবই ছোট সাইজের হয়ে থাকে। আচ্ছা, তো এখানে তোমরা বলতে পারো ভাইয়া আমরা দুইটা উৎস কেন না নিয়ে আমরা কেন দুইটা চির নিয়ে কাজ করছি? এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন আমরা আসলে দুইটা উৎসই সরাসরি নিলাম না, বরং আমরা দুইটা উৎস না নিয়ে কি করলাম, আমরা দুইটা চিরের সাহায্য নিয়েছি? কারণটা বলি, তোমরা ব্যতিচার ক্লাসটা করেছো, গত ক্লাসটা আমার ব্যতিচারের ক্লাসটার মধ্যে তোমরা দেখেছো ব্যতিচারের শর্ত ছিল, আর শর্তগুলোর মধ্যে ছিল উৎসদয় হতে হবে কি সুসঙ্গত মানে এই উৎস থেকে যেই আলোক তরঙ্গগুলো তৈরি হবে, এই উৎসগুলো থেকে যে আলোক তরঙ্গগুলো তৈরি হবে, দুইটা উৎসের আলোক তরঙ্গের কম্পাঙ্ক একই থাকতে হয়, তরঙ্গ দৈর্ঘ্য একই থাকতে হয়, ওমেগা একই থাকতে হয়, অনেক কিছু একই থাকতে হয়। তো এইখানে যদি আমরা দুইটা আলাদা উৎস নিতাম, আলাদা না হলেও ধরো একই কোম্পানির দুইটা লাইট তুমি কিনে নিয়ে আসলে, কিন্তু তাও দেখবে যে এই লাইট আর এই লাইটের মধ্যে হুবহু একই ল্যামডা নাও হতে পারে, কারণ তৈরির সময় কিছুটা ত্রুটিপ্রাপ্ত হয়ে যেতে পারে, কিছুটা ভিন্ন রকম থাকতেই পারে। তো সবচেয়ে বেটার ওয়েতে সুসঙ্গত উৎস তৈরি করার উপায় হচ্ছে চির নেওয়া। কেন? কারণ তখন আসলে আমরা একটা মূল উৎসকেই দুইটা উৎসে ভাগ করছি, আর একটা মূল উৎস থেকে যেহেতু একই ধরনের তরঙ্গগুলো বের হচ্ছে, তাই চিরগুলো থেকেও একই ধরনের তরঙ্গগুলো বের হবে। ফলে এই উৎসটার সম্পূর্ণ সুসঙ্গত উৎস হিসেবেই কাজ করবে, আর ব্যতিচারের ক্ষেত্রে আমাদের সাহায্য করবে, কারণ সুসঙ্গত উৎস না হলে কিন্তু এরকম ব্যতিচার পাওয়া সম্ভব হবে না। তো যাই হোক, এবার আমরা চলে আসি এরপরে আমাদের এই ইয়ংয়ের দিচির পরীক্ষায় 3টা ক্লাস নিয়ে আসলে টার্গেট কি থাকবে। আমাদের টার্গেট থাকবে র্যান্ডম যে কোনো একটা পয়েন্ট নিব, এটা হচ্ছে আমাদের পর্দা, এটা হচ্ছে আমাদের চির। র্যান্ডম যে কোনো একটা পয়েন্ট নিব, ওই পয়েন্টে আমাদের উজ্জ্বল ডোরা গঠিত হয় না অনুজ্জ্বল ডোরা গঠিত হয়। উজ্জ্বল ডোরা যদি গঠিত হয় এটা কততম উজ্জ্বল ডোরা, অনুজ্জ্বল ডোরা যদি গঠিত হয় এটা কততম অনুজ্জ্বল ডোরা, সেই জিনিসগুলো বের করা। তো আমরা বুঝতেই পারছি উজ্জ্বল ডোরা আর অন্ধকার ডোরা গঠিত
হতে পারে কি কি শর্তে, যেমন এখানে অন্ধকার ডোরা গঠিত হচ্ছে ডার্ক বলা হচ্ছে আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে ধ্বংসাত্মক ব্যতিচার বলা আছে। কেন? কারণ দেখো তরঙ্গগুলোর প্যাটার্নটা, এই তরঙ্গটার সাথে কিভাবে পড়েছে, বিপরীত দশায়, ও যেদিকে যায় ও উল্টা দিকে যায়, তাই এইখানে আমার ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হয়েছে আর ধ্বংসাত্মক ব্যতিচারের ফলে এখানে অন্ধকার ডোরা দেখা যাচ্ছে। অপরপক্ষে এইখানে উজ্জ্বল ডোরা গঠিত হবে বলা আছে। কেন উজ্জ্বল ডোরা গঠিত হবে বলা আছে? কারণ এই তরঙ্গটা খেয়াল করো আর এই তরঙ্গটা খেয়াল করো, এই তরঙ্গ আর এই তরঙ্গ পরস্পরের উপরে সমভাবে আপতিত হয়েছে, মানে এটা যেদিকে যাচ্ছে এটা সেদিকে যাচ্ছে, তার মানে তাদের দশা পার্থক্য 0 বা 2π এরকম কিছু। তাই তারা এখানে কি তৈরি করেছে, এখানে উজ্জ্বল ডোরা তৈরি করেছে। তো আমরা বেসিক্যালি এই জিনিসগুলোকেই ম্যাথমেটিক্যালি সূত্র দাঁড় করিয়ে দেখব। তো বাস্তবের ক্ষেত্রে এরকম তোমরা দেখবে যে এখানে খুবই সামান্য একটা জায়গায় উজ্জ্বল দেখা যাবে, মাঝখানে অন্ধকার, আবার সামান্য একটা জায়গায় উজ্জ্বল দেখা যাবে। তো চলো আমরা এখন সূত্র দাঁড় করানো শুরু করি আস্তে আস্তে। তো এখানে দেখো উৎস থেকে আমরা একটা র্যান্ডম পয়েন্ট নিলাম, পি পয়েন্ট, পর্দার উপরে একটা পয়েন্ট নিলাম, র্যান্ডম একটা পয়েন্ট পি পয়েন্ট। এখানে আমরা আইডেন্টিফাই করতে চাই এখানে আমার উজ্জ্বল ডোরা হবে না অন্ধকার ডোরা হবে। তো আমাদের দুইটা উৎস আছে, মানে দুইটা চির আছে। তো দুইটা চির থেকে আসা আলো, যেমন প্রথম চির থেকে আসা আলোটাকে বলছি S1P, দ্বিতীয় চির থেকে আসা আলোটাকে বলছি S2P। তো S1P আর S2P, এই S1 উৎস থেকে আসা আলোক রশ্মি হচ্ছে S1P, S2 উৎস থেকে আসা আলোক রশ্মি হচ্ছে S2P। তোমরাই দেখে বলো S1P আর S2P এই দুইটার পথের মান কি একই? না। দেখো S1Pটা একটু ছোট, S2Pটা একটু বড়, তার মানে এই উৎস থেকে যেই আলোক রশ্মিটা আসে সেই আলোক রশ্মিটা একটা লম্বা পথ পাড়ি দেয় এই উৎস থেকে আসা আলোক রশ্মিটার তুলনায়। তো আমরা রশ্মিদ্বয়ের মধ্যে যেহেতু পথ পার্থক্য পাচ্ছি, আর পথ পার্থক্যের সাথে কিন্তু আমরা ডিসিশন নিতে পারি। পথ পার্থক্যের মানের উপরে কি আমরা গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচার শিখে এসেছি না? সো ওই কনসেপ্টগুলো কিন্তু আমরা এখানে কাজে লাগাবো। তো আমরা এইখানে পি পয়েন্টটা যেটা আছে, পি পয়েন্টের একটা পরিচয় দিই। পি পয়েন্টটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা আমার পর্দার মধ্যবিন্দু। এখানে বলে রাখি পর্দার মধ্যবিন্দু আমরা কাকে বলছি? পর্দার মধ্যবিন্দু বলছি যে চিরদ্বয়ের যে মধ্যবর্তী বিন্দু আছে, যেমন ও বিন্দু, এই ও বিন্দু থেকে একটা যদি লম্ব টানি, চিরদ্বয়ের মধ্যবিন্দু থেকে যদি একটা লম্ব টানি তাহলে তা পর্দায় একটা বিন্দুতে ছেদ করবে, পর্দায় এই বিন্দুতে ছেদ করছে, এইটাকে আমরা বলছি পর্দার মধ্যবিন্দু। তাহলে পি বিন্দুর পরিচয় কিভাবে দেওয়া যেতে পারে? পর্দার মধ্যবিন্দু থেকে xn দূরত্বে থাকা একটা বিন্দু হচ্ছে পি বিন্দু। মানে আমরা আসলে একটা পি বিন্দুটাকে দূরত্বের মাধ্যমে পরিচয় দিতে চাচ্ছি, আর দূরত্বটাকে ধরে নিচ্ছি কি x স্মল n। তো এটাকে x দিয়েও বলবো, পরে পরে আমরা স্মল এনটাকে জায়গায় নাম্বারগুলো বসাবো। যদি আমার এখানে প্রথম উজ্জ্বল ডোরা হয় তাহলে xnটাকে বলবো x1, যদি আমার এখানে দ্বিতীয় উজ্জ্বল ডোরা তৈরি হয় তাহলে xnটাকে বলবো x2। তো আমরা আপাতত ধরে নিই এটা xn, এখানে nতম উজ্জ্বল বা nতম অনুজ্জ্বল কিছু একটা গঠিত হবে। তো বলছি যে xn এর পরিচয় হচ্ছে পি বিন্দুর পর্দার মধ্যবর্তী বিন্দু হতে দূরত্ব, মানে পি বিন্দুটার পর্দার মধ্যবর্তী বিন্দু হতে দূরত্বটা। আচ্ছা, তো আমরা যদি দেখি, আমরা বলেছি যে এই উৎস থেকে যেই আলোক রশ্মিটা যায় সেটা অল্প পথ পাড়ি দেয়, এই উৎস থেকে যে আলোক রশ্মিটা যায় সেটা একটা লম্বা পথ পাড়ি দেয়। তাহলে পথের পার্থক্য যদি মাপতে চাই তাহলে আমরা কি করব? S2P থেকে S1P বিয়োগ দিব। তো S2P থেকে S1P যদি বিয়োগ দিই তাহলে এটাই তো আমার কি, এই উৎসদ্বয়ের তৈরি আলোক রশ্মিদ্বয়ের মধ্যে পথ পার্থক্য। এই যে পথ পার্থক্যটা, এই পথ পার্থক্যটাকে আমরা কিন্তু জ্যামিতিকভাবেও বের করতে পারি। কিভাবে? তুমি যদি একই বিন্দুতে ছেদ করে এমন দুইটা রশ্মি, একটা বড় একটা ছোট থেকে থাকে, তাহলে একটা রশ্মি থেকে আরেকটা রশ্মি বিয়োগ দিতে চাও, মানে বিয়োগ ফলটা বের করতে চাও, বিয়োগ ফলের দৈর্ঘ্যর মানটা বের করতে, তাহলে তোমার উপায় কি জানো? উপায় হচ্ছে তুমি ছোট রশ্মিটা নিবে, ছোট রশ্মিটার শেষ প্রান্ত থেকে বড় রশ্মিটার উপরে একটা লম্ব টানবে। আমরা জানি না এই বিন্দু থেকে এই বিন্দুর উপরে একটা লম্ব টানতে পারবো না, বৃত্তচাপ এঁকে। সব বৃত্তচাপ এঁকে যদি লম্বটা নিই, এটা হচ্ছে আমার সেই লম্বটা। তাহলে এই লম্বটা একটা বিন্দুতে ছেদ করবে বড় রশ্মিটাকে। এই বড় রশ্মিটার বাকি থাকা যে অংশটা, মানে এই যে S2Q যে অঞ্চলটা, এটাই কিন্তু পথ পার্থক্যের মান হবে। মানে এটাই হচ্ছে, তুমি যদি এই S2P দৈর্ঘ্যটা স্কেল দিয়ে মাপতে, S1P দৈর্ঘ্যটা স্কেল দিয়ে মাপতে, তারপরে যদি বিয়োগ করতে যত দৈর্ঘ্য পেতে, সেটাই হচ্ছে এই পরিমাণ দৈর্ঘ্য, S2Q পরিমাণ দৈর্ঘ্য। তাহলে আমরা পথ পার্থক্য কয়ভাবে বলছি? দুইভাবে বলছি, S2P মাইনাস S1P
এটা হচ্ছে সরাসরি যদি তুমি দৈর্ঘ্য মেপে বিয়োগ করো, আর জ্যামিতিকভাবে করলে S2Q একই মানই তুমি পাবে। তো আমরা জেনে গেলাম এই অংশটা হচ্ছে কি আমার এই পয়েন্ট পর্যন্ত আলোক রশ্মিদ্বয় যেতে যে পথ পার্থক্য করে যায় সেই পথ পার্থক্যের মান। তো এবার আমরা চলে আসি, আমাদের আরও 2-4 টার্ম আমরা একটু চলক হিসেবে লিখি, কারণ আমরা সূত্র দাঁড় করাতে চাই, তাই অনেকগুলো চলক ধরে নিচ্ছি। তো এখানে উৎসদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা বলছি, মানে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে বলছি স্মল ডি দিয়ে। সো স্মল ডি হচ্ছে আমার চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আর ক্যাপিটাল টি দিয়ে কি বলছি? ক্যাপিটাল টি দিয়ে আমি বলছি আমাদের চিরদ্বয় থেকে পর্দার দূরত্ব। দেখো চিরদ্বয় এখানে আর পর্দা এখানে, চিরদ্বয় থেকে পর্দার দূরত্ব হচ্ছে তো ক্যাপিটাল টি। তো বইগুলোতে অনেক ক্ষেত্রে স্মল ডিকে স্মল এ রূপে পাবে, তবে আমি সাজেস্ট করব স্মল ডি রূপেই লিখতে, কারণ স্মল এ দিয়ে পরবর্তীতে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে অপবর্তনে যে, তাই কনফিউশন ক্রিয়েট হয়ে যেতে পারে। তাই আমি ছাত্র অবস্থাতেই স্মল ডি দিয়ে এই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটাকে ডিফাইন করতাম আর লিখে দিতাম স্মল ডি আসলে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বোঝাচ্ছে। তো যাই হোক, এবার আমরা চলে আসি, চলক জেনে গেলাম, তো আমরা এবার সূত্র দাঁড় করাবো। তো এই অংশগুলো থেকে আমরা যদি একটু দেখতে চাই, পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার কখন হবে, পি বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার কখন হবে, মানে এটা অনেকটা রিপিট আলোচনা। আগের ক্লাসে আমরা যে আলোচনাটা পড়েছি গঠনমূলক ব্যতিচারের শর্ত, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, সেটাই আমরা করছি এখানে, খালি আমরা ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার জন্য করছি। আমরা ধরে নিলাম S1 চির থেকে আমাদের পি বিন্দুতে যে আলোক রশ্মিটা যায় সে আলোক রশ্মিটা একটা তরঙ্গ, আর ওই তরঙ্গের একটা সমীকরণ থাকবে। ওই সমীকরণটাকে আমরা ধরে নিচ্ছি কত, y1 = a sin 2π/λ vt। এটাকে সিটিও লিখতে পারো, একই কথা। তো আমরা এটা হচ্ছে এইখান থেকে যে তরঙ্গটা পি বিন্দুতে যাচ্ছে সেই তরঙ্গের সমীকরণ। আবার S2 চির থেকে, মানে এখান থেকে যে তরঙ্গটা আমাদের পি বিন্দু পর্যন্ত যাচ্ছে সেটার সমীকরণ আমরা ধরে নিচ্ছি y2 = a sin 2π/λ vt প্লাস ΔX, কারণ এটা দেখাই যাচ্ছে একটা অতিরিক্ত পথ পাড়ি দিয়েছে ওর তুলনায়, তাই না? সো ΔXটা আসলে কোনটা? ΔX আসলে এই জিনিসটাকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে? ΔX আসলে তাদের মধ্যে পথ পার্থক্য, মানে এই যে S2Q পরিমাণটাই আসলে ΔX, ঠিক আছে? সো আমরা এটাকে লেখার সুবিধার জন্য ΔX লিখেছি, পথ পার্থক্য। যাই হোক, তো আমরা কিন্তু এই পয়েন্টটাতে ফোকাস করছি, এই পয়েন্টটাতে ধ্বংসাত্মক ব্যতিচার হবে নাকি এই পয়েন্টটাতে গঠনমূলক ব্যতিচার হবে। এই পয়েন্ট ছাড়াও কিন্তু অন্যান্য পয়েন্ট ছিল, সো অন্যান্য পয়েন্টের জন্য কেন করলাম না? কারণ আমরা যে কোনো একটা পয়েন্টের জন্য করে র্যান্ডম চলক ধরে রাখলে অন্যান্য পয়েন্টের জন্য কিন্তু আমার সূত্র দাঁড়িয়ে যাবে। সো আমরা সূত্র দাঁড় করাতে যাচ্ছি, তাই আমরা চলক ধরে ধরে আগাচ্ছি। তো আমরা যদি এখানে দেখি পরিচয়গুলো, সো y1 আর y2 কি আমার আলোক তরঙ্গ সমূহের সরণ, মানে কতটুকু পথ আলটিমেট কতটুকু সাম্যাবস্থান থেকে সরণ তারা দেয় সেটা। এ কি তরঙ্গদয়ের বিস্তার, কারণ এখানে কিন্তু তোমরা ভুল করবে না, y1 কিন্তু এই দূরত্বগুলো না, y1 y2 কি তারা কি তরঙ্গ না, এভাবে 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 যাচ্ছে। সো এখানে সে এক একটা মুহূর্তে কতটুকু সাম্যাবস্থান থেকে সরে গিয়েছে, কতটুকু সাম্যাবস্থান থেকে নিচে নেমে গেছে, সেই পরিমাণগুলো হচ্ছে y1 y2। বেসিক্যালি আরও ক্লিয়ারলি বলতে গেলে ওদের মধ্যে যে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র আছে, ওই তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের ভ্যালুগুলোই আসলে y1 y2 দিয়ে বোঝানো হচ্ছে। আচ্ছা, তো ভি দিয়ে বোঝানো হচ্ছে তরঙ্গের বেগ, এটাকে সি দিয়েও লিখতে পারো। আর ল্যামডা তো আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য। তো আমাদের এখান থেকে যে তরঙ্গটা চাই সেটার সমীকরণ হচ্ছে এই রাশিমালাটা, আর এইখান থেকে যে তরঙ্গটা চাই এটা রাশিমালাটা হচ্ছে এই রাশিমালাটা। তো এবার আমরা চলে আসি আমাদের এই যে উপরিপাতন হলো পি বিন্দুতে, মানে এই তরঙ্গটা আর এই তরঙ্গটার উপরিপাতনের ফলে এখানে তো একটা নতুন তরঙ্গ তৈরি হবে, তাই না? সো নতুন যে তরঙ্গটা তৈরি হবে সেটার সমীকরণ কি হবে? সেটার সমীকরণ হবে এই তরঙ্গ আর এই তরঙ্গের সমীকরণের যোগফল, তাই না? তো এটা হচ্ছে আমার লব্ধি তরঙ্গের সমীকরণ = আপতিত তরঙ্গদ্বয়ের সমীকরণের যোগফল। তো আমরা যদি এখন যোগ করি, তো সিম্পলি যোগ করলাম। এটার আমি আর ডিরাইভ করে একদম ভাঙিয়ে ভাঙিয়ে দেখাইনি, কারণ আগের ক্লাসে একরকম একদম সেম জিনিসই আমরা করেছি। সো y1 + y2, y1 রাশিমালা লিখলাম, y2 রাশিমালা লিখলাম, sin c + sin d এর সূত্র আমরা ভাঙালাম। তো এখানে sin c sin d এর সূত্র যদি ভাঙাই তাহলে দেখো a কমন নেওয়া যায়, a কমন নিয়ে sin c + sin d এর সূত্র যদি ভাঙাই তাহলে আমরা জানি 2 cos c - d/2 sin c + d/2। সো আমরা এই অংশটাকে c বলছি, এই অংশটাকে ডি বলছি। তো তোমরা একটু করে দেখবে, করে দেখলে দেখবে এই রাশিমালাটা তোমাদের আসছে, sin c + sin d এর সূত্র ভাঙানো হয়েছে। এই অংশটার সাইন অংশটা বাদে
যেই অংশটা রয়েছে, যে আমি যতটুকু অংশ মার্ক করছি, এই সাইন অংশটা বাদে অংশটাকে আমরা বলছি কি এ আর মানে কি লব্ধি তরঙ্গের বিস্তার। সো লব্ধি তরঙ্গের বিস্তার আর দিয়ে প্রকাশ করছি, আর সাইন অংশটাকে আমরা সাইন অংশরূপেই রেখেছি। তো এইটা একটা সরলছন্দিত স্পন্দনের সমীকরণ, আর এটার বিস্তার, যেহেতু আমরা বিস্তার আরটাকে কি ধরেছি, এই অংশটা দেখো, এই অংশটাই লেখা হয়েছে এখানে। এ আর ইকুয়াল টু আসলে কত, 2a, মানে বিস্তার ইকুয়াল টু কত, 2a cos 2π/λ ইন্টু ডেল এক্স বাই 2। তো এই জিনিসটাই কিন্তু আমরা আসলে গত ক্লাসেও পড়েছিলাম। ওই সময় পড়েছিলাম কি, এ আর ইকুয়াল টু 2a cos π/λ x1 মাইনাস x2, তাই না? এইভাবে পড়েছিলাম। তো আসলে এইখানে একই জিনিসই আছে, কোনো তেমন তফাৎ নেই, কারণ ইয়ংয়ের দ্বিচির পরীক্ষাটাও আসলে একটা ব্যতিচারেরই ঘটনা। তো এর জন্য আমাদের রাশিমালাতেও কিন্তু কোনো পরিবর্তন আসেনি পথ পার্থক্যের বিস্তারের। তো এটা হচ্ছে আমার এই পি বিন্দুতে এই আলোকরশ্মি আর এই আলোকরশ্মি আপতিত হওয়ার ফলে যে লব্ধি তরঙ্গ তৈরি হয়, সেই লব্ধি তরঙ্গের বিস্তারের রাশিমালা। কেন আমরা লব্ধি তরঙ্গের বিস্তারের রাশিমালাটাতে ফোকাস করছি? কারণ আমরা জানতে চাই এই পি বিন্দুতে উজ্জ্বল গঠিত হবে না অনুজ্জ্বল গঠিত হবে। আবার আমরা জানি একটা জিনিস, যে এই পয়েন্টে যে বিস্তারটা, সেই বিস্তারটাই কিন্তু এই পয়েন্টে কি তীব্রতাটা হবে সেটা নির্ধারণ করে দেয়। কেননা তীব্রতা আই, এই পয়েন্ট কতটুকু তীব্র আলো গঠিত হবে, সেই আইটা কিন্তু এ বা বিস্তারের বর্গের সমানুপাতিক। মানে এখানে যে লব্ধি বিস্তারটা গঠিত হচ্ছে, সেই লব্ধি বিস্তারের বর্গের সমানুপাতিক। তাই বোঝাই যাচ্ছে এই পয়েন্টে বিস্তারের মান যদি সবচেয়ে বেশি হয়, তার মানে তীব্রতার মান সবচেয়ে বেশি, মানে উজ্জ্বল্য সবচেয়ে বেশি। আবার এই পয়েন্টে যদি লব্ধি তরঙ্গের বিস্তারের মানটা কমে যায়, সর্বনিম্ন হয়, তাহলে তীব্রতার মানটা সর্বনিম্ন, মানে অন্ধকার গঠিত হবে। তো আমরা এই শর্ত অনুসারেই দেখো, উজ্জ্বল হবার জন্য যদি শর্ত লিখি, তাহলে উজ্জ্বল হতে হলে কি জানি, এই পয়েন্টে যে লব্ধি তরঙ্গটা গঠিত হয়েছে, লব্ধি তরঙ্গের যে বিস্তারটা গঠিত হয়েছে, আগের পেজে আমরা যেটা দেখেছি, সেটার মানটা হতে হবে সর্বোচ্চ। তার মানে আমরা আগের পেজে দেখেছিলাম 2a cos 2π/λ ইন্টু ডেল এক্স বাই 2। এটা আমার কি ছিল? এটা আমার লব্ধি তরঙ্গের, এই যে আগের পেজে যেটা দেখেছি, এটা হচ্ছে আমার লব্ধি তরঙ্গের বিস্তারের রাশিমালা। আর এইটার মানটা সর্বোচ্চ কখন হবে এটা একটু বলে ফেলো তো। 2a, এটা তো আমার চেঞ্জ হবে না, এটা তো ধ্রুবক জিনিস। এই অংশটা, ত্রিকোণমিতিক অংশটা যখন আমার সর্বোচ্চ হবে, তখনই তো এই পুরো অংশটা সর্বোচ্চ হবে। তো ত্রিকোণমিতিক এই অংশটার সর্বোচ্চ মান কিন্তু আবার ফিক্সড। মান কত? মান হচ্ছে আমার +1 বা -1। খেয়াল রাখবে বন্ধুরা, এখানে কিন্তু -1 দিয়ে আসলে কম বোঝানো হচ্ছে না, বরং বিপরীত দিকে সর্বোচ্চ বোঝানো হচ্ছে। তো আমরা এই অংশটার ভ্যালু যখন +1 বা -1 পাবো, তখনই আসলে আমরা এই লব্ধি তরঙ্গের যে বিস্তারটা রয়েছে, এই লব্ধি তরঙ্গের বিস্তারের মানটা সর্বোচ্চ পাবো, অর্থাৎ পি বিন্দুতে আমরা উজ্জ্বল ডোরা দেখতে পাবো। তো আমরা এই অংশটাকে +1 -1 যখন হচ্ছে, তখনই বলছি যে উজ্জ্বল ডোরা গঠিত হবে। আর +1 -1, তার মানে কসটাকে তুমি ওপাশে পাঠিয়ে দিলে, cos ইনভার্স +1 -1। তো এইটা আমরা দেখেছি আগের ক্লাসেই, যে cos ইনভার্স +1 কখন কখন হয় 0, 2π, 4π এর ক্ষেত্রে। cos ইনভার্স -1 কখন কখন হয় π, 3π, 5π এর ক্ষেত্রে, তাই না? তো যেহেতু আমার cos ইনভার্স +1ও রেজাল্ট হিসেবে আসবে, cos ইনভার্স -1ও রেজাল্ট হিসেবে আসবে, তার মানে আমি কসটাকেও পাশে পাঠিয়ে দিয়ে এখানে লিখতে পারি 0, π, 2π, 3π। একবারে সাধারণ সংকেত আকারে লিখি কি nπ। এন এর পরিচয় কি? এন হচ্ছে আমার 0, 1, 2, 3 এরকম করে ইনফিনিটি পর্যন্ত যেই পূর্ণ সংখ্যাগুলো আছে, সেই পূর্ণ সংখ্যাগুলো 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো। তার মানে আমরা দেখো বাম পাশে পাচ্ছি শুধু এই অংশটা 2π/λ ডেল এক্স বাই 2, আর ডান পাশে পাচ্ছি nπ। তো আমরা এখান থেকে ডেল এক্স ইকুয়াল টু লিখতে পারি কি, ডেল এক্সটাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলে ডেল এক্স ইকুয়াল টু 0, λ, 2λ, 3λ। কীভাবে আসলো? এখানে দেখো এই 2 আর এই 2 কাটাকাটি, ল্যামডাটা উপাশে চলে যাবে, পাইটা নিচে নেমে যাবে, তাই না? ল্যামডাটা উপরে উঠে যাবে, পাইটা নিচে নেমে যাবে। সো এন পাই এর সাথে যদি চিন্তা করো, ল্যামডাটা উপরে উঠে গেছে, পাইটা নিচে নেমে গেছে, পাই কাটাকাটি, ল্যামডাটা শুধু রয়ে যাবে না, মানে এন ল্যামডা। তো তুমি এইটাকে এইটার সমান ধরে এটা পাবে, এইটাকে এইটার সমান ধরে এইটা পাবে, এইটাকে এইটার সমান ধরে এই জিনিসটা পাবে। তো বুঝতেই পারছো, এটা ডেল এক্স ইকুয়াল টু, তার মানে সাধারণ সংকেত আকারে লিখতে চাইলে এন ল্যামডা। তার মানে এই পয়েন্টে গঠনমূলক ব্যতিচার মানে উজ্জ্বল ডোরা আমরা পাবো যদি আমাদের এই দুইটা উৎস থেকে যেই আলোক তরঙ্গগুলো তৈরি হবে, সেই আলোক তরঙ্গগুলোর মধ্যে পথ পার্থক্যের মান 0 হয়,
বা ল্যামডা হয় বা 2টা ল্যামডার সমান হয় বা 3টা ল্যামডার সমান হয়, মানে এই দূরত্বটা যেটা দেখছো S2Q, এই দূরত্বটা যদি 0 হয় বা এই দূরত্বটা যদি ল্যামডা হয় বা এই দূরত্ব যদি 2 ল্যামডা হয়, মানে যে কোনো পূর্ণ সংখ্যা ইন্টু ল্যামডা যদি হয়, এই দূরত্বটা যে কোনো একটা যদি হয়, তাহলেই আমরা দাবি করতে পারি পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে। তো এই ভ্যালুগুলোর যে কোনো একটা ভ্যালুই যদি এই দূরত্বটা সমান হয়, তাহলে এখানে গঠনমূলক ব্যতিচার মানে উজ্জ্বল ডোরা আমরা পাবো। তো আমরা একবারে সূত্র আকারে লিখে ফেলি, চলো। আমরা এই অংশটাকেই দেখো, এন ল্যামডা অংশটাকে একটু ভাঙিয়ে লিখলাম 2n ল্যামডা বাই 2, মানে আমরা একটা 2 গুণ দিয়েছি আবার একটা 2 দিয়ে ভাগ দিয়েছি। তোমরা বলতে পারো কেন ভাইয়া একটা 2 দিয়ে কেন গুণ দেওয়া হলো, কেন আবার ভাগ দেওয়া হলো? কারণ আমরা যদি ভাষায় বলতে চাই, তাহলে সাধারণত বইগুলোতে ভাষাটা এমন পাবে তোমরা যে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় পর্দার যে কোনো বিন্দুতে উজ্জ্বল ডোরা গঠিত হবে যদি চিরদ্বয় থেকে আসা আলোক তরঙ্গগুলোর পথ পার্থক্যের মান ল্যামডা বাই 2 এর জোর গুণিতকের সমান হয়। খেয়াল রাখো বন্ধুরা, এন দিয়ে কি বোঝানো হয়? 0, 1, 2, 3 এরকম যে কোনো নাম্বার, এখানে কিন্তু জোর নাম্বার বোঝানো হয় না। বাট 2n দিয়ে কি বোঝানো হয়? 2n দিয়ে বোঝানো হয় জোর সংখ্যা, তাই না? তাই আমরা বলতে চাই এভাবে যে পথ পার্থক্য হবে ল্যামডা বাই 2 এর জোর গুণিতক, তাইলে আমরা বলতে পারি ক্লিয়ারলি। কিন্তু এটা দিয়ে কিন্তু আমরা সেভাবে বলতে পারতাম না, তাই আমরা জোরের মাধ্যমে বলার জন্য একটা 2 দিয়ে গুণও দিয়েছি, আবার একটা 2 দিয়ে ভাগ দিয়েছি। তো খেয়াল রাখতে হবে ল্যামডা বাই 2 এর জোর গুণিতক, ল্যামডার জোর গুণিতক না। কিন্তু পথ পার্থক্যের মান যদি ল্যামডা বাই 2 এর জোর গুণিতক হয়, তাহলে আমরা ওই বিন্দুতে কি পাবো? উজ্জ্বল ডোরা পাবো। তো এটা একটা সূত্র হিসেবে মনে রাখবে যে পথ পার্থক্যের মান 2n ল্যামডা বাই 2 এর সমান হলে আমরা ওই পয়েন্টটাতে উজ্জ্বল ডোরা পাবো। আবার আসি, অন্ধকার কখন পাবো? বুঝাই যাচ্ছে, যদি আমাদের বিস্তারের মানটা, ওই যে এই পয়েন্টে যেই লব্ধি বিস্তারটা গঠিত হবে, সেই লব্ধি বিস্তারের মানটা যদি সর্বনিম্ন হয়, আর লব্ধি বিস্তারটা কার উপর নির্ভর করে? ত্রিকোণমিতিক অংশটার উপর নির্ভর করে। তো ত্রিকোণমিতিক অংশ মানে লব্ধি বিস্তারের রাশিমালাটা ছিল 2a cos 2 পাই ল্যামডা ইন্টু ডেল এক্স বাই 2। সো আমরা 2a অংশটা যেহেতু ধ্রুবক, তো ত্রিকোণমিতিক অংশটার সর্বনিম্ন মান যখন হবে, তখনই বলবো বিস্তারের সর্বনিম্ন মান হয়েছে। তো ত্রিকোণমিতিক অংশটার সর্বনিম্ন মান এটা কত হতে পারে? অনেকেই বলতে পারো -1, কিন্তু একটু আগেই বলেছি এখানে প্লাস বলতে একদিকে সর্বোচ্চ বোঝায়, মাইনাস বলতে বিপরীত দিকে সর্বোচ্চ বোঝায়। সো খেয়াল রাখতে হবে আমাদের এই অংশটার সর্বনিম্ন মান কিন্তু -1 না, বরং সর্বনিম্ন মান হচ্ছে 0। তার মানে এই অংশটা যখন 0 হবে, তখন পি বিন্দুতে লব্ধি বিস্তারের মান 0 হবে, মানে সর্বনিম্ন হবে, মানে এই বিন্দুতে অন্ধকার ডোরা গঠিত হবে। তাই আমরা যদি এই অংশটা নিয়ে কাজ করি, cos ইনভার্স 0 পাশে পাঠিয়ে দিলে cos ইনভার্স 0, cos কখন শূন্যের cos কোন কোণের মানগুলোর জন্য শূন্য হয়? π/2 রেডিয়ানের জন্য হয়, 3π/2 রেডিয়ানের জন্য হয়, 5π/2 রেডিয়ানের জন্য হয়। এগুলো কীভাবে এসেছে আমরা পরের ক্লাসেই দেখেছি, তাই না? আগের ক্লাসেই দেখেছি। তো আমরা এই অংশটার এক পাশে রেখে কসটাকে ওপাশে পাঠিয়ে দিলে cos ইনভার্স 0, cos ইনভার্স 0টা আসে π/2, 3π/2, 5π/2 এরকম করে করে আপ টু আমরা বলতে পারি কি দেখাই যাচ্ছে π/2 এর বিজোড় গুণিতক, তাই না? π/2 এর বিজোড় গুণিতক। তো বিজোড় সংখ্যার যে স্বাভাবিক প্রকাশ, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি 2n + 1, তাই না? বিজোড় সংখ্যার স্বাভাবিক প্রকাশকে আমরা বলতে পারি 2n + 1। আবার অনেকে 2n - 1ও লিখতে পারে। তো এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যারা 2n + 1 লিখবে, তারা n এর ভ্যালু কাউন্ট শুরু করবে 0 থেকে। কেন? কারণ n এর ভ্যালু যদি তুমি 0 বসাও, 2n + 1 লিখে n এর ভ্যালু 0 বসাও, তাহলে এখানে থাকে কত? 1। তার মানে π/2, এটা হচ্ছে ফার্স্ট ভ্যালুটা, তাই না? কিন্তু যারা 2n - 1 লিখবে, বিজোড় সংখ্যার স্বাভাবিক প্রকাশকে 2n - 1 লিখবে এই জায়গাটার বদলে, তারা কিন্তু 1 থেকে কাউন্টিং শুরু করতে হবে n এর ভ্যালু। কেন? কারণ তারাও যদি 0 বসাও, এখানে 2n - 1 আছে, আবার তুমি n এর জায়গায় 0 বসালে, তাহলে এখানে আসলে এই অংশটা 0 হয়ে -1 হয়ে যাবে না? কিন্তু -1 কিন্তু কোনো রেজাল্ট না। তো খেয়াল রাখতে হবে বন্ধুরা, যারা 2n + 1 ব্যবহার করছো, তারা n এর ভ্যালু 0 থেকে কাউন্টিং শুরু করবে, আর যারা 2n - 1 ব্যবহার করছো, তারা n এর ভ্যালু 1 থেকে কাউন্টিং শুরু করবে। তো আমরা এই যে পথ পার্থক্যের ভ্যালুটা তাহলে আমরা লিখতে পারি জাস্ট এখানে পাই ওপাশে চলে গেলে পাই কাটাকাটি, ল্যামডা উপরে উঠে যাবে, আর 2 এর সাথে কাটাকাটি। তাহলে দেখো এই অংশটাকে এইটার সমান ধরে যদি হিসাব করো, তাহলে এটা পাবে। এই অংশটাকে এইটার সমান ধরে যদি হিসাব করো, তাহলে এই রাশিমালাটা পাবে। তো একইভাবে এই অংশটাকে যদি এইটার সমান ধরে হিসাব করো, তাহলে এই রাশিমালাটা পাবে।
তো আমরা ডেল এক্সের স্বাভাবিক প্রকাশ তাহলে লিখতে পারি 2n + 1 λ/2। তো এইটাকে তুমি কিভাবে বলতে পারো? এটাকে বলতে পারো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় পর্দার কোনো বিন্দুতে অন্ধকার ডোরা গঠিত হবে যদি আমার চিরদ্বয় থেকে আসা আলোক তরঙ্গগুলো ওই বিন্দুতে এমন পথ পার্থক্য সৃষ্টি করে যা λ/2 এর বিজোড় গুণিতকের সমান। তো দেখো এই যে λ/2 এর বিজোড় গুণিতক এটা, ঠিক আছে। সো আমরা খেয়াল রাখতে হবে 2n + 1 ব্যবহার করলে n = 0 থেকে, আর 2n - 1 ব্যবহার করলে n = কাউন্টিং শুরু হবে 1 থেকে। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসে কি শিখলাম? আজকের ক্লাসে শিখলাম ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় কী কী কম্পোনেন্ট আছে, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় পর্দার কোনো বিন্দুতে উজ্জ্বল কখন গঠিত হবে, অনুজ্জ্বল কখন গঠিত হবে, শর্তগুলো কী। পরের ক্লাসে বেসিক্যালি আমরা আরও প্র্যাকটিক্যাল আলোচনা করব যে এই যে উজ্জ্বলটা গঠিত হলো, উজ্জ্বলটা কততম উজ্জ্বল, কি হবে, এই এক্সের মান কত বসাবো, এইভাবে আমরা আরেকটু সিম্পলিফাই করব। সো আজকের ক্লাসে আমরা শর্তগুলো পড়লাম, পরের ক্লাসে এই শর্তগুলো কাজে লাগিয়ে আসলে আমরা সূত্র পর্যন্ত যাব। তো ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, গত ক্লাসটাতে আমরা ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় কী কী কম্পোনেন্ট ব্যবহার করা হয় আর ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় র্যান্ডম কোনো একটা